Hello everyone, this is Shankar Roy Karmakar and welcome to my channel, that is Reverberation Guidelines. So in the first video, আমরা previous ভিডিওতে দেখেছিলাম যে বেশ কিছু টাইপের থিওরিটিক্যাল পার্ট যেখানে আমরা বলেছিলাম যে যদি একটা পার্শিয়াল ইলাস্টিক বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে n-তম বারে কোনো বস্তুর দ্বারা উচ্চতা যদি hn হয় তাহলে hn এর ফরম্যাট হবে e স্কয়ার পাওয়ার অফ n ইনটু ক্যাপিটাল H, অর্থাৎ যে উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই উচ্চতাটি। ফেয়ার এনাফ? সো রাইট নাও আমি যেটা কাজ করব সেটা এই সার্টেন টপিকের উপরে একটা নিউমেরিক্যাল দেখব অ্যান্ড দেন আমরা ফার্দার এখান থেকে কিছু জিনিস করব। সো ফার্স্ট নিউমেরিক্যাল, সো বলা হচ্ছে একটি বস্তুকে 10 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, তাহলে বস্তুকে ফেলা হয়েছে 10 মিটার উচ্চতা থেকে। ক্লিয়ার? এখন বলা হলো দ্বিতীয় সংঘর্ষের পর বস্তুটি 5/8 মিটার উচ্চতা উঠল। আমাকে বের করতে হবে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষ গুণাঙ্ক, দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কত। সো রাইট নাও এই জাতীয় অঙ্কগুলো করবার জন্য আমরা কি করব না, নর্মাল কনসেপ্ট অনুযায়ী আমরা যা জানি সেটাই অ্যাপ্লাই করে দেবো। সো আমাদের কাছে কি হয়েছে, ক্যাপিটাল H কথার মানে বলে দিয়েছি, দ্যাট ইজ 10 মিটার। ফেয়ার এনাফ? এবার আমাকে বলেছে দ্বিতীয় সংঘর্ষ, তাহলে আফটার সেকেন্ড কলিশন, দ্যাট ইজ দ্বিতীয় সংঘর্ষ। সো আফটার সেকেন্ড কলিশন যে হাইটটা অ্যাচিভ করবে সেটাকে আমি h2 দিয়ে লিখতে পারি। সো h2 ইকুয়াল টু কত হবে, e স্কয়ার অফ স্কয়ার ইনটু ক্যাপিটাল H। তার মানে h2 কথার মানে কত বলেছে না, দুবার ধাক্কা মারার পর উঠেছে 5/8 মিটার। ফেয়ার এনাফ? e স্কয়ার এর স্কয়ার মানে e টু দি পাওয়ার 4। ফেয়ার এনাফ? আর h কথার মানে কত, h কথার মানে 10, দ্যাট হ্যাজ বিন গিভেন। তাহলে আমি যদি এই গোটা ডেটাটাকে হিসাব করার চেষ্টা করি তাহলে এটা কত হয়ে যাবে না, e টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5/80, কারণ আমি 10টাকে উল্টো দিকে নিয়ে এসে ডিভাইড করে দিয়েছি। সো রাইট নাও যেটুকু ডেটা থাকছে সেইটুকু ডেটাকে আমি কি করছি, জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি। সো ক্যালকুলেট করে দিলে দিস ইজ লুকিং লাইক 1/16। দ্যাট মিন্স e টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ইকুয়াল উইথ হাফ এর পাওয়ার 4, কারণ 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর ইকুয়েশন। সো আমি যদি এখান থেকে e এর ভ্যালু বের করি, সো e ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ, দ্যাট ইজ 0.5, অর্থাৎ coefficient of restitution that will be 0.5. Fair enough? Well, right now আমি যে কাজটা করব that is one of the toughest question and I don't think যে এগুলো আমাদের রেগুলার পরীক্ষায় আসবে, বাট স্টিল পরীক্ষা যেহেতু স্কুলের, তো বলা সম্ভব নয় এটা কি দেবে কি দেবে না, সেই জন্য আমি করিয়ে রাখছি। সো আমি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ ধরেই কাজ করব। সো একটা জিনিস আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার যে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বা পার্শিয়াল ইলাস্টিক কলিশনে যদি আমি কোনো একটা বস্তুকে ক্যাপিটাল H উচ্চতা থেকে ফেলে দেই আর আমি যদি ধরে নেই যে সংঘর্ষ গুণাঙ্ক দ্যাট ইজ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন E হয়, তাহলে প্রথমবার ধাক্কা মারার পরে উঠবে e স্কয়ার h, দ্বিতীয়বার ধাক্কা মারার পরে উঠবে e টু দি পাওয়ার 4 অফ h, তৃতীয়বার ধাক্কা মারার পর উঠবে e টু দি পাওয়ার 6 অফ h। বেসিক্যালি আমি এই ইকুয়েশনটার হেল্প নিয়ে কাজ করছি, কারণ এটাই আমরা আগের দিন এস্টাবলিশ করে দিয়েছিলাম। সো রাইট নাও হোয়াট আই নিড টু ফাইন্ড, এটা একটা নিউমেরিক্যাল ওরিয়েন্টেড টপিক, যে বস্তুটি থেমে যাওয়ার আগে মোট কত পথ অতিক্রম করবে। সো
to perform such type of numerical problem যেটা কিনা কমপ্লিটলি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের উপর বেস করে আছে, আমাদেরকে দু তিনটে জিনিস অত্যন্ত কনসেপ্টের সাহায্য নিয়ে বুঝতে হবে। সো আমি করা স্টার্ট করছি, বাট ডু রিমেম্বার প্রচন্ড প্রচন্ড হার্ড হবে পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে। সো বেসিক্যালি আমি অঙ্কটা করা স্টার্ট করছি, আমি ধরে নিচ্ছি বস্তুটিকে ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে ফেলা হলো, ফেয়ার এনাফ। এর ফলে বস্তুটি প্রথম সংঘর্ষে লিপ্ত হলো ও h1 উচ্চতা উঠল। ক্লিয়ার? এখন এই h1 কথার ভ্যালু কত হবে না, দ্যাট ইজ ভেরি ভেরি এভিডেন্ট ফর আস, দ্যাট ইজ স্কয়ার অফ h। ক্লিয়ার? বাট হোয়াট আই নিড টু সে, আমার মেন কনসেপ্ট হচ্ছে আমি প্রথমে বস্তুটিকে ফেলে দিলাম ক্যাপিটাল H উচ্চতা থেকে, এটা নিয়ে আমার কোনো ইস্যু নেই। কিন্তু ক্যাপিটাল H উচ্চতা থেকে ফেলে দেওয়ার পরে এটা রিবাউন্স করে কতটা উঠলো, h1, অর্থাৎ h1 অবধি প্রথম ধাক্কার পরে উঠলো। সো দিস ইজ ফার্স্ট কলিশন। ক্লিয়ার? কিন্তু এবার বস্তুটা যখন নামতে শুরু করবে তখন কিন্তু তাকে আবার এই h1 অলরেডি ক্রস করে নামতে হবে, এন্ড দেন সে দ্বিতীয় সংঘর্ষে লিপ্ত হবে এবং আবার ধরা যাক যদি h2 ওঠে, তার মানে সেকেন্ড কলিশনের আগে যে জিনিসটা আমাদের কাছে অত্যন্ত ভিজুয়ালাইজ করতে হবে যে এই h1 উচ্চতা কিন্তু সে একবার উঠবে একবার নামবে। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। একইভাবে দ্বিতীয় সংঘর্ষের ফলে h2 উচ্চতা উঠেছিল, অর্থাৎ তৃতীয় সংঘর্ষের আগে তাকে কিন্তু আবার h2 পথ নেমে আসতে হবে এবং আবার সংঘর্ষ থেকে h3 উচ্চতা উঠবে। সো হোয়াট আই অ্যাম জাস্ট ট্রাইং টু সে, প্রথমবার যে ক্যাপিটাল H উচ্চতা অতিক্রম করেছিল এরপর থেকে প্রত্যেকটা পথ তাকে একবার করে উপরে উঠতে হবে, আবার সেই পথে নিচের দিকে নামতে হবে। অর্থাৎ আমাদের মোট পথ যদি বের করতে হয়, সো দ্যাট উইল বি ভেরি ভেরি লজিক্যাল, কারণ এক্সেপ্ট দ্য ফার্স্ট পাথ অর্থাৎ ক্যাপিটাল H পথ ছাড়া প্রত্যেকটা পথকেই তাকে দুবার দুবার অতিক্রম করতে হবে। ফেয়ার এনাফ? অর্থাৎ আমরা যদি বলি যে মোট পথ, তাহলে এই জিনিসটাকে যদি আমি s দিয়ে হিসাব করি তাহলে s হয়ে যাবে ক্যাপিটাল H, ফেয়ার এনাফ, কারণ ক্যাপিটাল H থেকে ফেলেছি, প্লাস 2 অফ h1, কারণ h1 পথটা প্রথমবার উঠবে পরের বার নামবে, প্লাস 2 অফ h2, h2 পথটা প্রথমবার উঠবে পরের বার নামবে, একইভাবে প্লাস 2 অফ h3 ডট 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 আনটিল অর আনলেস যতক্ষণ না বস্তুটা থামছে। এবং আমি ধরে নিচ্ছি যে বস্তুটা অসীমবার ধাক্কা খাবে, অর্থাৎ খেতেই থাকবে। আমরা একটা কমপ্লিটলি কনসেপচুয়াল ডেটায় চলে গেছি। এইবার আমরা কি করব, এই গোটা ইকুয়েশন থেকে কিছু জিনিসকে বুঝবার চেষ্টা করব। অর্থাৎ s ইকুয়াল টু, আমি একটু ম্যাথমেটিক্যাল হেল্প নেব, যেক্ষেত্রে এখানে আছে আমার ক্যাপিটাল H, সো আই এম থিঙ্কিং দিস অ্যাজ 2 অফ ক্যাপিটাল H প্লাস 2 অফ h1 প্লাস 2 অফ h2 ডট 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 মাইনাস h। সো আমি কি করলাম, গোটা জিনিসটাকে একটা অ্যাডজাস্ট করলাম, অর্থাৎ একটা ক্যাপিটাল H কে দিয়ে অ্যাড করলাম এবং পরের বার এই ক্যাপিটাল H টাকে সাবট্রাক্ট করে দিলাম, তাতে আমার গোটা হিসেবটা অনেক বেশি কম্প্যাক্ট হবে। কেন, সেটা পরের লাইন থেকেই বোঝা যাবে। এবার যদি আমি এটাকে হিসেব করি, সো s বিকামস, আমি যদি 2 কমন নিয়ে নেই তাহলে উইদিন ব্র্যাকেট এখানে পড়ে থাকবে ক্যাপিটাল H, ফেয়ার এনাফ। এখানে পড়ে থাকছে h1, বাট h1 মানে কত, স্কয়ার অফ ক্যাপিটাল H, সো উই আর জাস্ট রাইটিং দিস স্কয়ার অফ ক্যাপিটাল H। পরের লাইনে পড়ে থাকবে e টু দি পাওয়ার 4 অফ ক্যাপিটাল H ডট 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 মাইনাস ক্যাপিটাল H, ফেয়ার এনাফ। অর্থাৎ গোটা ইকুয়েশনটাতে আমি একটা সিরিজ এস্টাবলিশ করলাম, এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট রিকোয়ার্ড প্রবলেম। রাইট নাও আমরা কি করছি, এই গোটা ইকুয়েশন থেকে h টাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকলো 1 প্লাস e স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 4 ডট 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 ডট, বাইরে থাকছে মাইনাস h। এবার যদি খুব ভালোভাবে দেখি তাহলে এই গোটা ইকুয়েশনে e এর ভ্যালু কিন্তু অবশ্যই 1 এর থেকে ছোট, কারণ আগের দিনই আমরা এই
কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনকে নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা লিখে দিয়েছিলাম যে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে ই এর ভ্যালু রেঞ্জ বিলং করে 0 থেকে বড় বা 1 এর থেকে ছোট। অর্থাৎ এই গোটা ভ্যালুটা অবভিয়াসলি একটা জিপি সিরিজ, এবং জিপি সিরিজ বা গুণোত্তর প্রকৃতি হওয়ার জন্য এই গোটা ইকুয়েশন থেকে আমি একটা জিনিস পাবো, যে ক্ষেত্রে আমরা জিপি সিরিজের সাম দ্যাট ইজ এসএন, এই কথার মানে কত জানি, a that is first term into 1 minus r to the power n divided by 1 minus r, অর্থাৎ এটা হচ্ছে জিপি সিরিজের যোগ বা সমষ্টির সূত্র। সো দ্যাট ইকুয়েশন ইজ গোইং টু বি রিপ্লেসড ওভার হিয়ার। অর্থাৎ আমি এখান থেকে যে জিনিসটা পাচ্ছি দ্যাট ইজ s equal to 2 of h, এখানে থাকছে 1 দ্যাট ইজ ফার্স্ট টার্ম ইনটু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ই স্কয়ার, যার পাওয়ার কিনা ইনফিনিটি, কারণ আমি ধরে নিচ্ছি এটা ইনফিনিটি টাইমস ধাক্কা মারবে, আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস ই স্কয়ার, অর্থাৎ যেটা কিনা আমার গোটা ইকুয়েশনে আর বা কমন রেশিও। অর্থাৎ এই গোটা ইকুয়েশনটাকে যদি আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করবার চেষ্টা করি, ই এর ভ্যালু অবভিয়াসলি 1 এর থেকে ছোট, এবং 1 এর থেকে কোনো ছোটর যত বেশি পাওয়ার আমি নেব তত ভ্যালু সেটা 0 এর দিকে এক্সটেন্ডেড হবে। সুতরাং অতিক্রান্ত মোট পথ কি হয়ে যাবে, দ্যাট ইজ s equal to 2h উইদিন ব্র্যাকেট উপরে থাকবে 1 and উইদিন ব্র্যাকেট 1 মাইনাস ই স্কয়ারের এই পুরো পার্টটার ভ্যালু হয়ে যাবে 0, কারণ এটার ভ্যালু খুব ছোট হতে আরম্ভ করবে, ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কয়ার। ফেয়ার এনাফ? এন্ড দিস ইজ মাইনাস h। তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি আমরা খুব ভালো করে ফলো আপ করি তাহলে কি হয়ে যাবে, এখান থেকে যদি h কমন নিয়ে নিই তাহলে এই দুটো ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 by 1 minus e squared minus 1, কোনো প্রবলেম নেই। সো h যদি আমি এবার লসাগু করে দিই তাহলে নিচে থাকবে 1 minus e squared, ফেয়ার এনাফ? উপরে থাকবে 2 মাইনাস দিয়ে 1 minus e squared। ক্লিয়ার? তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি আমি ফার্দার সলভ করি তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল H উইদিন ব্র্যাকেট 1 plus e squared divided by 1 minus e squared, and that is the equation of total crossed path by that certain object before it comes to rest। অর্থাৎ এই পরিমাণ পথ মোট অতিক্রম করবে ওই বস্তুটি থেমে যাওয়ার পূর্বে, যদি কোনো একটি বস্তুকে ক্যাপিটাল H উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় এবং বস্তুটি আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত থাকে। ক্লিয়ার? ওয়েল, রাইট নাও যে সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বলবো সেটা কমপ্লিটলি বিলং করছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে, দ্যাট ইজ পারফেক্ট ইলাস্টিক কলিশন। তো এই গোটা ওরিয়েন্টেড বেশ কিছু ইস্যু আমি এক্ষেত্রে আলোচনা করতে পারবো না, আমি অফলাইন ক্লাসে করিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওতে সেগুলো বোঝানো সম্ভব নয়, এবং সেটা কমপ্লিটলি নিট বা জেইই লেভেলে। সো যতটুকু আমাদের এইচএস সিলেবাসে আছে ততটুকুর মধ্যে আমি আলোচনা করে দিচ্ছি, and I don't think you are going to face any type of difficulties, and this is the last part of the total discussions. সো রাইট নাও আমি এক্ষেত্রে যে জিনিসটা ধরছি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, অ্যান্ড পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ফলো টু বেসিক নিডস। নাম্বার 1, আমরা খুব ভালোভাবে জানি যে এরা ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। সো ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে, এন্ড এটা যে কোনো সংঘর্ষই মেনে চলে। কিন্তু দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা এর ক্ষেত্রে আছে সেটা হচ্ছে এরা গতিশক্তি সংরক্ষিত করে। ক্লিয়ার? অর্থাৎ এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা টোটাল পার্টটাকে ডিসকাস করব। এখন এটা করবার জন্য আমি সবার ফার্স্টে দুটো বস্তুকে ধরছি। একটি বস্তুর ভর আমি ধরে নিচ্ছি m1, দ্বিতীয় বস্তুর ভর আমি ধরে নিচ্ছি m2। প্রথম বস্তুর প্রাথমিক বেগ u1, দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ u2। এবার সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়ে যায় v1, দ্বিতীয় বস্তুর বেগ হয়ে যায় v2। সো দিস আর দ্য বেসিক ক্রাইটেরিয়া যেটা আমাকে প্রথমেই ধরে নিতে হচ্ছে, অর্থাৎ আমি লিখে ফেলছি যে জিনিসগুলো আমি ধরে নিয়েছি, দ্যাট ইজ বস্তুর দ্বয়ের ভর m1 ও m2, প্রাথমিক বেগ u1 ও u2, সংঘর্ষের পরের বেগ যথাক্রমে v1 ও v2। সো দিস আর দ্য বেসিক ক্রাইটেরিয়া যেটা নিয়ে আমরা আলোচনা করছি।
তো এই পুরো ইস্যুটা যদি আমরা কমপ্লিটলি বুঝে গিয়ে থাকি, তাহলে নাম্বার 1 ফার্স্ট ক্রাইটেরিয়া হিসেবে আমরা কি অ্যাপ্লাই করব না ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে নাম্বার 1 ভরবেগের সংরক্ষণ নীতি মানে কি না প্রাথমিক ভরবেগ সমান সমান অন্তিম ভরবেগ। সো দ্যাট ইজ ভেরি লজিক্যাল পার্ট। আচ্ছা, তাহলে প্রাথমিক ভরবেগ কত না প্রথম বস্তুর প্রাথমিক ভর m1 বেগ u1, দ্বিতীয় বস্তুর ভর m2 প্রাথমিক বেগ u2। অন্তিম ক্ষেত্রে বস্তুর ভর তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রথম বস্তুর বেগ হয়ে যাবে v1 আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে যাবে v2। সো রাইট নাও এই ক্রাইটেরিয়া থেকে আমি যে জিনিসটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে m1 গুলোকে একদিকে নিয়ে আসতে। দ্যাট ইজ m1 u1 মাইনাস m1 v1, that is looking like m2 v2 minus m2 u2। ফেয়ার এনাফ? এই গোটা ক্রাইটেরিয়া থেকে আমি যে জিনিসটাকে বার করার চেষ্টা করছি সেটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, m1 কমন নিয়ে ব্র্যাকেটে লিখছি u1 মাইনাস v1, আর এখানে m2 কমন নিয়ে ব্র্যাকেটে লিখছি v2 মাইনাস u2। ফেয়ার এনাফ? আর এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার শুধুমাত্র কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতি এক্ষেত্রে সঞ্চিত হয় না, আরও একটা জিনিস এখানে মেনে চলে, সেটা কি গতিশক্তি। অর্থাৎ এই সেকেন্ড ইকুয়েশনে আমি বলতে পারি যেহেতু এটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই প্রাথমিক গতিশক্তি সমান সমান অন্তিম গতিশক্তি। ক্লিয়ার? তাহলে প্রাথমিক গতিশক্তি কত হবে না প্রাথমিক গতিশক্তি হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। কোনো ডাউট? that will be equal with half m1 v1 square plus half m2 v2 square। সিম্পল, কারণ আমরা কি জানি কোন বস্তুর গতিশক্তি হাফ m v স্কয়ার, যেটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি। রাইট নাও আমি কি করছি গোটা ইকুয়েশন থেকে হাফ গুলোকে কমন নিয়ে এলিমিনেট করে দিচ্ছি। তাহলে আমার কাছে যেটা পড়ে থাকছে দ্যাট ইজ m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার, that is looking like m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। ফেয়ার এনাফ? আমি কি করছি m1 গুলোকে একদিকে নিয়ে আসছি, দ্যাট ইজ m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার, দ্যাট ইজ লুকিং লাইক m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। ক্লিয়ার? প্রথম ইকুয়েশন থেকে আমি m1 কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি m2 কমন নিচ্ছি, ব্র্যাকেটে পড়ে থাকছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। ক্লিয়ার? এইবার এই ইকুয়েশনটাকে যদি আমি ভালোভাবে দেখি, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এন্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট কথা মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? একইভাবে আমি সেকেন্ড ইকুয়েশনেও সেম রুল অ্যাপ্লাই করছি। সো দিস is looking like certain criteria, right? And this is going to be defined by second equation, that is 2. Clear? অর্থাৎ আমরা যত অবধি গোটা ডেটাগুলো পেলাম এই দুটো ইকুয়েশনকে দুটো আলাদা আলাদা টার্ম দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই সেকেন্ড ইকুয়েশনকে ফার্স্ট ইকুয়েশন দিয়ে জাস্ট ডিভাইড করে দেবো, কারণ যদি আমি ডিভাইড করে দিই তাহলে একটা সার্টেন ক্রাইটেরিয়া পাবো। সো হোয়াট উই আর ট্রাইং, আমরা চাইছি 2 ডিভাইড বাই 1। যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই পুরো টার্মটা কেটে চলে যাবে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি পুরোটা, কিন্তু যদিও আমাদেরকে বোঝা এটা খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন, আর আমি ডিভাইড করছি m1 ডিভাইড বাই u1 মাইনাস v1। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো পুরো কেটে চলে যাচ্ছে। একইভাবে ইকুয়াল টু এদিকে পড়ে থাকবে m2 উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে v2 মাইনাস u2 উইদিন ব্র্যাকেট v2 প্লাস u2। ক্লিয়ার? ডিভাইডেড বাই m2 উইদিন ব্র্যাকেট v2 মাইনাস u2। ক্লিয়ার? তাহলে টোটাল টার্মসগুলো যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আমরা যতটুকু ইকুয়েশন পাচ্ছি দ্যাট ইজ লুকিং লাইক u1 প্লাস v1, দ্যাট উইল বি v2 প্লাস u2। ক্লিয়ার? সো এই ইকুয়েশনটাকে আমি 3 নম্বর নাম দিচ্ছি। ফেয়ার এনাফ? এই 3 নম্বর নাম দেওয়া ইকুয়েশনটাকে আমরা খুব ভালোভাবে ফলো আপ করব, অ্যান্ড এরপরে যে যে কাজ আমরা করব সেই কাজগুলোকে আমরা আবার ফলো আপ করব। ফেয়ার এনাফ? নাও
আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সংঘর্ষে লিপ্ত যে দুটো বস্তু ছিল তাদের প্রত্যেকের ভর ছিল m1 এবং m2 করে না হয়ে প্রত্যেকের ভর ছিল m করে। অর্থাৎ আমি ধরছি সংঘর্ষে লিপ্ত বস্তুদ্বয় সমভরের হলে কি হবে না m1 equal to m2 equal to m হবে। ক্লিয়ার? সো এই গোটা ডেটাটাকে তুলে নিয়ে যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে ইমপ্লিমেন্ট করি, সো দিস ইকুয়েশন উইল লুক লাইক m within bracket u1 minus v1 that is equal m within bracket v2 minus u2। ফেয়ার এনাফ? দুপাশ থেকে m কেটে গেলে এখানে পড়ে থাকছে u1 minus v1 that is equal to v2 minus u2। ক্লিয়ার? কি এই গোটা ইকুয়েশনটাকে আমি 4 নম্বর নাম দিলাম। বাট উই হ্যাভ আ থার্ড ইকুয়েশন, যে থার্ড ইকুয়েশন আমরা এক্ষুনি বের করেছি, যে ইকুয়েশনটা দেখতে এরকম u1 plus v1 equal to v2 plus u2 and that is equation 3। ক্লিয়ার? এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করে দিই, অর্থাৎ জাস্ট যদি যোগ করে দিই, তাহলে আমরা একটা জিনিস পাবো। এখান থেকে v1 এই v1 কেটে যাবে, এখান থেকে u2 এই u2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2u1 equal to 2v2। অর্থাৎ আমি বলতে পারি u1 equal to v2। ক্লিয়ার? শুধু এখানেই শেষ নয়, আমরা এবার নেক্সট পার্টটুকু আগে করে নিই, দেন আমি পুরো জিনিসটাকে বোঝাচ্ছি। নট অনলি দিস, যদি এই দুটো ইকুয়েশনকে আমি রিফরম্যাট করি, দ্যাট ইজ u1 plus v1 equal to u2 plus v2, that is my equation number 3। আর ইকুয়েশন নাম্বার 4 আমার কাছে কি ছিল, that is u1 minus v1 that is equal to v2 minus u2। সো এই দুটো ইকুয়েশনকে এবার আমি ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ এটা মাইনাস করলে প্লাস, এটা মাইনাস করলে প্লাস। তাহলে এবার কি হবে, u1 কেটে যাবে, তাহলে 2 of v1 that will be equal with এই গোটা ইকুয়েশন থেকে কি হবে না এই v2 কেটে যাবে, that is 2 of u2। তাহলে v1 equal to কত হবে, u2। সো দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি হোয়াট আই নিড টু সে। আমি ধরেছিলাম যে প্রথম বস্তুর বেগ সংঘর্ষের আগে u1 আর সংঘর্ষের পরে v1। একইভাবে দ্বিতীয় বস্তুর বেগ সংঘর্ষের আগে u2 এবং সংঘর্ষের পরে v2। বাট ইকুয়েশন যেটা দাঁড়িয়েছে সেটা যদি ভালোভাবে ফলো আপ করি, দ্যাট ইজ u1 becomes v2 এবং u2 becomes v1। অর্থাৎ যদি ভালোভাবে দেখি তাহলে আমরা বলতে পারবো যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে যদি দুটো বস্তু পরস্পরের সাথে লিপ্ত হয়, তাহলে উহারা নিজেদের বেগ জাস্ট আদান প্রদান করে। অর্থাৎ দুটো সমভরের বস্তু নিজেদের মধ্যে ধাক্কা মারলো, ধরা যাক প্রথম বস্তুর বেগ ছিল u1, দ্বিতীয় বস্তুর বেগ ছিল u2, ধাক্কা মারার পর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে যাবে u1, প্রথম বস্তুর বেগ হয়ে যাবে u2। অর্থাৎ নিজেদের বেগ আদান প্রদান করবে, প্রোভাইডেড এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে দুটি বস্তুর ভর সমান থাকবে। এই সার্টেন ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকে আমরা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এস্টাবলিশ করেছি। এর ফার্দার ডেটাগুলো আমরা ভিডিওতে আলোচনা করতে পারবো না, দ্যাট ইজ বিট ডিফিকাল্ট এবং প্রচুর কমপ্লেক্সিটি আছে, যার জন্য আমি সেটা অফলাইন ক্লাসেসে করিয়ে দিয়েছি। যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে ফোন করবি, অ্যান্ড বেস্ট অফ লাক ফর এক্সাম। টিল দেন স্টে হোম, স্টে সেফ। নেক্সট ভিডিওতে কথা হবে।